না, তুই ওকে কিছুই বলবি না। তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, আমার বোনকে তুই কিছুই বলবি না। তুই তারপরে যদি ওকে সবকিছু বলে দিস, আমি মনে করব তুই এক বাপের জন্ম না, তোর বাপের কোনো ঠিকই নেই। কি হলো? কি এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যায় বাড়ি থেকে। শিট, গাড়িটা এখনই নষ্ট হতে হলো। আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না, কার কাছে যে হেল্প চাই। ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? না মানে রাস্তার মাঝখানে এভাবে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, এদিক ওদিকে তাকাচ্ছেন, কোনো সমস্যা থাকলে বলুন। হ্যাঁ, আসলে আমার গাড়িটা না নষ্ট হয়ে গেছে। আর আমি আসলে গ্রামে থাকি না, আমি শহরে থাকি। এই গ্রামে একটা কাজে এসেছিলাম, আর এই অবস্থায় শহরে যে কি করে ফিরবো কিছুই বুঝতে পারছি না। আসলে ম্যাডাম, আমি তো এই গাড়ির ব্যাপারে খুব একটা ভালো বুঝি না। আমি যদি বুঝতাম তাহলে দেখতাম কি সমস্যা হয়েছে। তাছাড়া গ্যারেজ তো অনেক দূরে। সবই বুঝলাম, কিন্তু শহরে যে কি করে যাব? ম্যাডাম, আমি আপনাকে শহরে পৌঁছে দিই। না না, আপনি তো এদিকে যাচ্ছিলেন, আর আপনার কাজ রেখে আপনি কেন আমাকে এগিয়ে দেবেন? ম্যাডাম, আমরা গ্রামের মানুষ, আমরা সবাইকে সাহায্য করতে পছন্দ করি। আপনার যদি সমস্যা না থাকে তাহলে আমার বাইকে উঠুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার বোন, তুই গ্রাম থেকে কখন আসলি? এই তো ভাইয়া, কিছুক্ষণ আগেই আসলাম, ফ্রেশ হয়ে মাত্র বসলাম। কেন, তোর না সকালে আসার কথা ছিল? আর বলো না ভাইয়া, গ্রামে যাওয়ার পরে আমার গাড়িটা খারাপ হয়ে যায়। তারপর কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি তো বাসায় পৌঁছাতেই পারছিলাম না। তারপর গ্রামের একটা ছেলে আমাকে লিফট দেয়, ওর বাইকে করে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেয়। তোকে আমি কতবার বলেছি এইসব গ্রামের ছোট লোকদের সাথে মেলামেশা করবি না, আর তুই এটা ভালো করে জানিস আমি এটা পছন্দ করি না। আর তুই এসব জানার পরেও ওই ছোট লোকের সাথে বাইকে করে বাসায় এসেছিস। ভাইয়া তুমি এভাবে কেন বলছো? গ্রামে থাকলেই কি মানুষ খারাপ হয়? আর যে ছেলেটা আমাকে হেল্প করেছে ও অনেক ভালো মানুষ। বুঝতে পেরেছি। ম্যানেজার সাহেব, আমার বোনের ভাবগতি ভালো লাগছে না, ওর দিকে একটু খেয়াল রাখবেন। ও কোথায় কি করে, কার সঙ্গে মিশে আমাকে একটু জানাবেন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, ম্যাডামের সব খবর আমার কাছে থাকে। ওকে চলো। এই এক্সকিউজ মি। আমি আরে আপনি এদিকে আসুন। আরে আপনি? কি ব্যাপার, তুমি এখানে? আসলে আমি শহরে একটা কাজের জন্য এসেছিলাম। আচ্ছা তোমার বাইক কোথায়? পায়ে হেঁটে যাচ্ছ কেন? বাইক আছে, কিন্তু বাইকে তেল নেই, রেখে এসেছি। দেশের তেলের যে পরিমাণ সংকট, তেল তো পাওয়া যায় না। তাহলে তুমি গ্রামে যাবে কি করে? কিভাবে আর যাবো? হয়তো বাসে অথবা অন্য কোনো গাড়িতে উঠে চলে যাবো। আর কোনো দরকার নেই, তুমি চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আরে না না, কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। তাছাড়া আপনার এত কষ্ট করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমার এমনিতে অভ্যাস আছে,
আরে আমি যখন তোমার গ্রাম থেকে শহরে আসতে পারছিলাম না, তখন তুমিও তো বাইকে করে আমাকে শহরে পৌঁছে দিলে। তাহলে আমি কেন পৌঁছে দিতে পারবো না? এসো তো। কিন্তু আপনি যে কোনো কিন্তু না, তুমি এক্ষুনি আমার গাড়িতে উঠবে। আসো। দীপ্ত, দেখলে তো কয়েকদিন আগেই আমাদের পরিচয় হলো, আর কয়েকদিন যেতে না যেতে আমাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। হ্যাঁ, সম্পর্ক তো একটা হয়েছে, আর এই জন্যই আমার সব থেকে বেশি ভয় লাগছে। আরে এ কেমন কথা বলছো? এখানে ভয়ের কি আছে? আমি তো বুঝতে পারলাম না। দেখো শ্রুতি, তুমি শহরের অনেক ধনী ঘরের একটা মেয়ে, আর আমি গ্রামের সাধারণ খেটে খাওয়া একটা ছেলে। তোমার আমার মধ্যে বন্ধুত্ব হওয়া সম্ভব না, সেখানে আমরা প্রেম করছি। আমার মনে হয় তোমার ভাইয়া আমাদের ব্যাপারে জানার পরে আমাদের এই সম্পর্কটা আর বেশি দূর এগোবে না। দেখো, তুমি আমার ভাইকে চেনো না বলে এরকমটা বলছো, আর ভাইয়াকে যদি আমাদের ব্যাপারটা বলি উনি অবশ্যই মেনে নেবেন। তাই যেন হয়, তোমার মুখের কথাটা যেন সত্যি হয়। শ্রুতি, এই ভাইয়া আসছে, আমি পরে কথা বলছি। আচ্ছা, কি ব্যাপার? তুই এত রাত জেগে কার সাথে কথা বলছিস? আর ইদানিং আমি লক্ষ্য করছি তুই ফোনে একটু বেশি ব্যস্ত থাকছিস। আরে ভাইয়া, আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। কিন্তু তুমি ঘুমাওনি কেন? এত রাত হয়ে গেল। আমার ম্যানেজারের সাথে একটু হিসাব কিতাব বাকি আছে। তোর রুমের সামনে থেকে যাচ্ছিলাম, দেখি তোর রুমে লাইট জ্বলছে, তাই ভিতরে আসলাম। ঠিক আছে ভাইয়া, আমি ঘুমিয়ে পড়ছি। কিন্তু যাও, তুমিও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ আমি যাচ্ছি, তবে রাত জেগে মোবাইল দেখা কিন্তু ভালো না। ঘুমিয়ে পড়। ম্যানেজার সাহেব, ইদানিং দেখছি আমার বোন ফোনে খুব ব্যস্ত হয়ে পড়েছে এবং ওর চলাফেরা খুব ভালো লাগছে না। ছেলেটা কি? স্যার, ছেলেটার নাম দীপ্ত, গ্রামে থাকে। শুনেছিলাম ছেলেটার সাথে ভালো বন্ধুত্ব, আর এখন তো শুনছি ম্যাডাম নাকি ওই ছেলেটার সাথে প্রেমও করছে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। আমার বোনটা শেষমেশ পচার সম্মুখে পা কাটলো। স্যার, আপনি যদি বলেন ছেলেটাকে লাইন থেকে সরিয়ে দিই, একটা দিনও সময় আমার লাগবে না, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। না না, আপনার কিছু করতে হবে না, যেটা করার আমি করছি। ওকে স্যার। দেখো শ্রুতি, আমি তোমাকে বারবার বলছি, আমার ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না। মানে আমাদের সম্পর্কটা যদি এভাবে চলতে থাকে তাহলে মনে হয় খুব একটা ঝামেলা হবে সামনে। ম্যানেজার সাহেব, আপনার ম্যাডামকে দ্রুত ফোন দেন তো। জি স্যার। বুঝতে পেরেছি, তুমি আমার ভাইয়াকে নিয়ে টেনশন করছো, তাই তো? এই 1 মিনিট, ম্যানেজার বারবার কল দিচ্ছে, কথা বলে নি। আরে ব্যাপারটা কি? বারবার কল কেটে দেওয়ার পরেও কল কেন দিচ্ছেন? আসলে ম্যাডাম, স্যার আপনার সাথে কথা বলবে। এই নিন ম্যাম, আমি স্যারের কাছে দিচ্ছি। শ্রুতি দেখ, তুই আমার বোন, আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই। তুই এক কাজ কর, ছেলেটাকে নিয়ে দ্রুত বাসায় চলে আয়। ছেলেটার নাম যেন কি? ও, দীপ্ত। তুমি ওর সম্পর্কে কি করে জানলে ভাইয়া? তুমি প্লিজ রাগ করো না, আমি তোমাকে বাসায় এসে সবকিছু বলছি। আরে রাগ করবো কেন? খুশির খবর শুনে কি কেউ রাগ করে? তুই দ্রুত ছেলেটাকে নিয়ে বাসায় চলে আয়। আমি ছেলেটার সাথে সামনাসামনি বসে কথা বলতে চাই। কি বলছো কি ভাইয়া? তার মানে তুমি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছো? বললাম তো, ছেলেটাকে আগে বাসায় নিয়ে আয়, কথা তো বলি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এক্ষুনি আসছি। এই জানো কি হয়েছে? ভাইয়া আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে।
তোমাকে বাড়ি নিয়ে যেতে বলছে, চলো। চলো মানে এইভাবে এখনই যেতে হবে? সমস্যা নেই তো, চলো না, উঠো। ভাইয়া, এই দেখো, এই হলো আমার সেই পছন্দ করা ছেলে। ওর নাম আমি জানি ওর নাম দীপ্ত। নাম বলে সময় নষ্ট করতে হবে না। তুই এক কাজ কর, যে চা বানিয়ে নিয়ে ততক্ষণে আমি ওর সাথে কথা বলে নি। ভাই দাঁড়া, তোকে আমি বসতে বলেছি? দাবি ছোপা দেখে কি লোভ সামলাতে পারিস না? আর তাছাড়া আমি খুব ভালো করে জানি তুই গ্রামের মানুষ, নোংরা। এমন দামি সোফাতে বসা তো দূরের কথা, কখনো চোখেও দেখিস না। ভাইয়া, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? এই ভাইয়া মানে কিসের ভাইয়া? আমাকে স্যার বলে ডাক। স্যার, স্যার আমি যতটুকু জানি আপনি আমাদের সম্পর্কটা মেনে নিয়ে আমাকে এই বাড়িতে ডেকেছেন, কিন্তু আপনি ডেকে এনে কেন আমার সাথে এমন ব্যবহার করছেন আমি বুঝতে পারছি না। এই ছোট লোকের বাচ্চা, তুই গ্রাম থেকে উঠে আসা একটা নোংরা ছেলে, তুই কিভাবে ভাবলি আমার বোনকে তোর সাথে বিয়ে দিব? এই শোন, তোদের মতো গ্রামের ছেলেরা বাড়ির চাকর হতে পারে, জামাই না। আমার বাবা বড় বোনটা, ওকে আমি বড্ড ভালোবাসি, তাই ওর মুখের উপর কিছু বলতে পারিনি। ঠিক আছে, আপনি যেহেতু বলতে পারছেন না, তাহলে আমি আপনার বোনকে বলে দেবো যে আপনি আমাদের সম্পর্কটা মেনে নিতে পারেননি। আর আমি এটাও বলবো যে আপনি আমাকে ডেকে এনে অপমান করছেন। না, তুই ওকে কিছুই বলবি না। তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, আমার বোনকে তুই কিছুই বলবি না। তুই তারপরে যদি ওকে সবকিছু বলে দিস, আমি মনে করব তুই এক বাপের জন্ম না, তোর বাপের কোনো ঠিকই নেই। কি হলো? কি এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যায় বাড়ি থেকে। ভাইয়া, দীপ্ত কোথায়? দীপ্তকে তো দেখতে পাচ্ছি না। ও তো চলে গিয়েছে। ওকে যখন বললাম তোকে বিয়ে করার কথা, ও বললো তোকে বিয়ে করতে পারবে না। তাছাড়া আমার মুখের উপর বললো নাকি তোকে ভালোবাসে না। ও যা করেছে তোর সাথে অভিনয় করেছে। দেখ, তোকে তো আমি আগেই বলেছিলাম এসব ছেলেরা ভালো হয় না, গ্রামের ছেলেরা হয় লোভী। না না ভাই, আমি বিশ্বাস করি না। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে কি ব্যাপার? কালকে তুমি ওইভাবে বাড়ি থেকে কেন বেরিয়ে আসলে? আর তাছাড়া কতবার তোমাকে কল করেছি, তুমি একটাবারও কল ধরোনি। কি সমস্যা? ফোন রিসিভ করছি না কারণ আমি তোমার সাথে কথা বলতে চাইছি না। তুমি আমাকে ফোন দিয়েছিলে কেন? তুমি কেন আমার সাথে দেখা করতে এসেছো? তার মানে আমি কি ধরে নেব? আমার ভাইয়া যেটা বলেছে ওইটা সত্য। দেখো, তোমার ভাইয়া তোমাকে কি বলেছে সেটা জানার আমার কোনো দরকার নেই। আমি তোমার কোনো কথার কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি শুধু এটুকু বলছি, মন দিয়ে শোনো, আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে পারবো না। এই মুহূর্তে তোমার সাথে কোনো প্রকার সম্পর্কও রাখতে পারবো না। তাহলে কেন কেন তুমি আমার সাথে ভালোবাসার নাটক করেছিলে? আর আমাকে কেন বলেছিলে যে আমাকে বিয়ে করবে তুমি? আমি তোমাকে বিয়ে করব, আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। আমি খুব শীঘ্রই তোমার ভাইয়ের কাছে তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আরে রাখো তোমার কথা। আমার ভাইয়া না ঠিকই বলেছিল, তোমাদের মতন গ্রামের ছেলেরা না বাইরে থেকে সহজ সরল দেখালেও ভেতরে আসলে নোংরা। শহরে বড়লোক মেয়ে রেখে প্রেম করেছিলে, ভেবেছিলে টাকা পয়সা নিয়ে চলে যাবে, এই ছিল তোমার মনে। ছি। শ্রুতি, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি। আমি সারাটা জীবন তোমাকেই ভালোবেসে যাব। তুমি আমার জন্য প্লিজ অপেক্ষা করো।
May I come, sir? Please come. Have a seat. Thank you, sir. Anyways, how would you grow this company? Actually, sir, growing a company isn't about just getting more customers. It's all about building a system where the right customers stay, return, and recommend this company. I'd like to focus on main 3 areas. The first one is that's it. Wow, great. I was looking for a talented guy like you for this company. Your job is confirmed. You are in. Thank you so much, sir. You are most welcome. চলো ভেতরে চলো। স্যার, আজকে আপনি আবারও প্রমাণ করে দিয়েছেন পরিশ্রম কখনো বৃথা যায় না। আপনি পরিশ্রম করেছিলেন, তাই এত অল্প সময়ে এই অবস্থা আসতে পেরেছেন। তবে আমার আজকে খুব ভালো লাগছে, আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আজ পূরণ হচ্ছে। চলো ভেতরে চলো। জি স্যার। ভাই এটা তুমি একদমই ঠিক করোনি। তুমি আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলেছো। হ্যাঁ কি করব বল, আমি এই শহরের একজন কোটিপতি বিজনেসম্যান। আমি কিন্তু তোর ভাইও। একটা ভাই হিসেবে বোনের জন্য যেটা করা উচিত আমি কিন্তু সেটাই করছি। আমি চাই তুই বিয়ে করে সুখে শান্তিতে থাক। শোন, ছেলেটা নিজে থেকে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ও এই শহরে বড় কোটিপতি, টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নেই। তাহলে তুই বল, এত বড় সুযোগ কীভাবে হাতছাড়া করি? আমি এঙ্গেজমেন্ট রিংও নিয়ে এসেছি, আজই ওর সাথে তোর এঙ্গেজমেন্ট করিয়ে দিব। মানে আমি বুঝলাম না, একটা ছেলে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আছে মানে তাকে আমার বিয়ে করতে হবে? দীপ্ত, তুমি এখানে এতদিন পর, তো এই পোশাকে? তোমার সাথে পরে কথা বলছি, আগে তোমার ভাইয়ের সাথে কথা বলতে দাও, কারণ আমি আজ ওনার ইনভাইটেশনে এখানে এসেছি। আমি দীপ্ত চৌধুরী, এই শহরের সব থেকে বড় কোটিপতি, যার সাথে আপনার বোনের বিয়ে ঠিক হওয়ার পরে আপনি আনন্দে আত্মহারা হয়ে গেছেন। মানে তুমি সেই দীপ্ত, যে দীপ্ত গ্রামের সাদামাটা একটা ছেলে আমার বোনকে ভালোবাসতো? তুমি এত বড় লোক হয়ে গেছো? সে যাই হোক, তুমি বসো বসো। সরি, বসবো মানে? এই সোফায় বসবো? ইম্পসিবল। আমার বাড়ির কাজের লোকও ইভেন এই ধরনের সোফায় বসে না। আপনি ভাবলেন কি করে যে আমি এই টাইপের সোফার উপরে বসবো? দীপ্ত, তুমি কিন্তু আগেও আমার সাথে চিট করেছো, আর আমার ভাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছো। আমি সবকিছু সহ্য করেছি, কিন্তু এতদিন পর এসে তুমি আবারও আগের মতন ব্যবহার করছো, আমার ভাইয়াকে অপমান করছো। এবার কিন্তু আমি কোনো কিছু সহ্য করব না। কি ব্যাপার মিস্টার জুয়েল, আপনি চুপ করে আছেন কেন? দেখুন, আমি ভেবেছিলাম আপনার বোনকে বিয়ে করার কথা ভেবে দেখবো, বাট আপনি যেভাবে মুখ বন্ধ করে আছেন আমার মনে হচ্ছে না যে আপনার বোনকে আমি বিয়ে করতে পারবো। আপনি যদি এখনও ওই দিনের ঘটনাটা আপনার বোনকে খুলে না বলেন তাহলে আই এম সরি, আমি হয়তো আপনার বোনকে বিয়ে করতে পারবো না। এখন বাকি সিদ্ধান্ত আপনার। আপনার বোনকে সুখে দেখতে চান নাকি সারা জীবন ঘরে বসে অবিবাহিত অবস্থায় রাখতে চান? হ্যাঁ ভাই, আমি সব কিছুই বলছি, তারপরও তুমি আমার বোনকে বিয়ে করো। বোন রে, দীপ্ত সেদিন তোর সাথে চিট করেনি, আমার সাথেও কোনো খারাপ ব্যবহার করেনি, বরং আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছিলাম। তুই তো জানিস গ্রামের অশিক্ষিত গরিব মানুষদের আমার বরাবরই অপছন্দ। সেজন্য তুই যেদিন ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলি
আমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম, ওকে অপমান করেছিলাম এবং এই বাড়ি থেকে বেরও করে দিয়েছিলাম। আর আমি ওকে এটাও বলেছিলাম ও যেন তোর সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখে। আর হ্যাঁ, আমি ওকে বাধ্য করেছিলাম ও যেন মুখ বুজে সব কিছু সহ্য করে আর তোর কাছে কোনো কিছু না বলে। ভাইয়া তুমি এমন একটা কাজ করতে পারলে? ছি, তুমি না সবসময় বলতে তুমি আমাকে সুখে দেখতে চাও, আমার ভালো চাও, তাহলে এমন একটা কাজ তুমি কি করে করলে? আমার না সত্যি তোমাকে ভাইয়া বলতে লজ্জা করছে। তোমার এই মিথ্যে বলার জন্য আমি দীপ্তকে কত না ভুল বুঝেছি আর আমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট করে দিয়েছি। দীপ্ত, তুমি আমাকে মাফ করে দাও, আমি এগুলো কিছুই জানতাম না, বিশ্বাস করো। আর তুমি আমাকে ওই দিন কেন কিছু বলোনি? তুমি কেন মাপ চাইছো? তুমি তো কোনো ভুল করোনি, তোমাকে ভুল বোঝানো হয়েছিল। মিস্টার জুয়েল, আপনাকেই বলছি, পকেটে টাকা না থাকলে এই পৃথিবীর বাস্তবতাটা বোঝা যায়। টাকা পয়সার জীবনে দরকার আছে ঠিকই, তবে জীবনের টাকা পয়সাই সব কিছু না। আত্মসম্মান থাকা ভালো, তবে অহংকার থাকা ভালো নয়। আপনার যেটা ছিল সেটা আত্মসম্মান নয়, ওটা ছিল অহংকার। আর অহংকার কখনো চিরস্থায়ী হয় না, বরাবরই অহংকার পতনের মূল। আপনি কতটা শিক্ষিত সেটা আপনার ডিগ্রি দেখে নয়, আপনার ব্যবহার দেখে বোঝা যায়। আর গ্রামে থাকলেই যে সে অশিক্ষিত হবে আর পোশাক দেখে তাকে বিচার করতে হবে, এমনটা কেন? আজ পর্যন্ত যারা যারা মানুষের পোশাক দেখে বিচার করেছে, অহংকার করেছে, তাদের পতনও হয়ে গেছে। শ্রুতি, আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। আমি তোমাকে আগে একদিন বলেছিলাম না যে তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার কাছে একদিন ঠিকই ফিরে আসব। আমি চলে এসেছি। তবে হ্যাঁ, একটা শর্ত আছে। তুমি যদি তোমার এই ভাইয়াকে ছেড়ে আমার কাছে চলে আসতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করব। বাকিটা তোমার সিদ্ধান্ত। বোন, তুই আমাকে কোনো কথা বলবে না তুমি, আর আমি তোমার কোনো কথা শুনবোও না। আজকের পর থেকে না আমি তোমার বোন আর না তুমি আমার ভাই। আজকে এই মুহূর্তে আমি দীপ্তর হাত ধরে এই বাড়ি থেকে চলে যাব। দীপ্ত, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব, যেভাবে রাখবে আমাকে আমি সেইভাবেই থাকবো। আচ্ছা ঠিক আছে, চলো। জুয়েল স্যার, আমি চলে যাচ্ছি, সাথে আপনার বোনটাকেও নিয়ে যাচ্ছি। জুয়েল স্যার, একটা কথা সবসময় মনে রাখবেন, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। পোশাক দেখে কাউকে বিচার করবেন না। চলো।